খুব গুরুত্বপূর্ণ ভারতীয় ইকোনমিক্সের জন্য, ইন্ডিয়ান ইকোনমিক্সের জন্য খুব গুরুত্বপূর্ণ নিউজ হচ্ছে ইন্ডিয়ার অ্যান্ড ইউরোপিয়ান ইউনিয়ন বা ইউ এর মধ্যে যে ট্রেড ডিলটা হয়েছে, সেই ট্রেড ডিলটার ব্যাপারে আমরা মোটামুটি সবাই জানি, বাট ভিতরে ঢুকে ইন ডেপথ রিসার্চ আজকে আমরা যেমনি করে আসি, এক দুদিন টাইম নিই, তারপরে রিসার্চটা আপনাদের সামনে দিই। যে জিনিসগুলো আপনি 1,00,000 টাকা দিলেও পাবেন না কারোর কাছে, তো সেই জিনিসগুলো ডিসকাস করবো। কি কি ডিসকাস করতে চলেছি এর মধ্যে, কোন কোন শেয়ারটা ছেড়ে দিন এখন, কোন কোন ফার্স্টে প্রথমে ডিসকাস করবো, কোন কোন সেক্টর এফেক্ট হতে পারে, বাজে হতে পারে, ভালো হতে পারে। যেমনি একটা কয়েনের দুটো সাইড আছে, হেডস অ্যান্ড টেলস, তো এখানেও দুটো সাইড আছে, কিছু কিছু সেক্টরের বাজে, কিছু কিছু সেক্টরের ভালো। বাজে হলে কোন কোন স্টকস তার মধ্যে আপনারা বুঝে যাবেন, ভালো হলে কোন কোন সেক্টরের টপ স্টকস, সেগুলো পরে আমরা ডিসকাস করে নেব। অ্যান্ড কোন সেক্টর সব থেকে বেশি লাভ হবে, লোকসান হবে, সব ডিসকাস করবো। প্লাস টাইমিং ডিসকাস করবো যে এই জিনিসটা কি এখন থেকেই শুরু হতে চলেছে, এফেক্ট কি এখন থেকেই লাগু হবে, নাকি কিছু দিন বা কিছু মাস বা কিছু বছর পর, মানে কি মানে এই এফেক্টটা কি এখন থেকেই হবে, নাকি এই যে আমি বলছি কোন সেক্টর লাভবান হবে, এই লাভবান জিনিসটা কি 1 মাস পর থেকে হবে না 1 বছর পর থেকে হবে। টাইমিংটা পুরো ডিসকাস করবো। আর একটা ভিডিও এর উপর দেখতে হবে না ইউটিউবে, এই ভিডিওটা যদি পুরো দেখে নেন উইদাউট স্কিপিং। যদি ফ্রিতে টেলিগ্রাম গ্রুপ জয়েন না করে থাকেন, আপডেটসের জন্য নিচে টেলিগ্রামে ফ্রি লিঙ্ক দেওয়া আছে। আমাদের যে কটা চ্যানেল আছে সব কটারই আমার ভিডিওস ওখানে লিঙ্ক পেয়ে যাবেন, একটাও মিস হবে না, জয়েন করে নিতে পারেন। আগে ইন্ডিয়াকে এমন ছিল, নরেন্দ্র মোদী স্পেশালি আসার আগে, আমি কোনো পলিটিক্যাল পার্টি সাপোর্টার নই ফার্স্ট অফ অল, কিন্তু এটা দেখা গেছে যে নরেন্দ্র মোদী আসার আগে যে কজন প্রাইম মিনিস্টার ছিল বা কিছু, ইন্ডিয়াকে মাদার অফ অল ডিলস তো ছেড়েই দিন, যে ইন্ডিয়ার সাথে ডিল হওয়ার জন্য এটাকে বলছে মাদার অফ অল ডিলস, মানে এতটা বড় একটা মহত্বপূর্ণ জিনিস, ইম্পর্টেন্স রাখে এটা। তো এইটা ইন্ডিয়াকে আগে কেউ ডাকতেও না কোনো জায়গায়। তো ডাভোসে যে জিনিসটা হয়েছে, তো এই জিনিসটাকে মাদার অফ অল ডিলস ইউ এটা এক্সক্লেম করেছে, দ্যাট ইজ ভেরি বিগ। কেন এই জিনিসটা পুরোপুরি ইনডেপথে আমরা কিছুক্ষণ পরে আমরা ঢুকবো। ফার্স্টে আমরা বলে নিই যে কোন কোন সেক্টরের উপর মেনলি নজর রাখবো, 9টা থেকে 10টা সেক্টর। ফার্স্ট অফ অল মেশিনারি অ্যান্ড ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টস, যেগুলো আমাদের কারেন্ট ট্যারিফ 44% আসছে, এক্সপোর্ট হয়ে ইম্পোর্ট হচ্ছে ইন্ডিয়াতে আসছে, এইগুলো সস্তা হবে এখানে, 0% ট্যারিফ। মেশিনারি আর ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টস যেগুলো ইউ বা ইউরোপের দেশগুলোর থেকে ইন্ডিয়াতে আসছে, সেগুলো 11% থেকে 0% আগেন হয়ে যাবে এয়ারক্রাফট আর স্পেস ক্রাফট এইগুলোর জন্য। তো এটা যেগুলো ডিফেন্স সেক্টর আছে, ডিফেন্সের জন্য যেগুলো আছে, বা আমাদের যে প্লেনের যে সেক্টরগুলো আছে বা স্টকগুলো আছে, সেটার জন্য ভালো, বিকজ ওদের হয়তো আর ক্যাপিটাল হয়তো কম লাগবে, বা ওই ক্যাপিটালে বেশি জিনিস, ভালো জিনিস দিতে পারবে। অপটিক্যাল, মেডিকেল অ্যান্ড সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট, মানে ফার্মার যেসব ইনস্ট্রুমেন্টস লাগে, ইকুইপমেন্টস লাগে, 28% অলমোস্ট ওখান থেকে 0% নিয়ে চলে এসছে। 90% অফ দ্য প্রোডাক্টের জন্য 0% নিয়ে চলে এসছে। 16.5% থেকে 0% সব প্রোডাক্ট, প্লাস্টিকের যত ম্যানুফ্যাকচারিং হয় ইউতে, সেটা ইউরোপ থেকে এখানে আসবে 0%-এ। কতটা সস্তা হয়ে যাবে তাহলে দেখুন। এগুলো সব ইম্পোর্ট ডিউটির আমি রিডাকশনের কথা বলছি। যে মেটালস আছে, পার্লস, মেটালস, ডায়মন্ডস, এগুলো 22.5 থেকে 0%, কেমিক্যাল 22 থেকে 0, মোটর ভেহিকেলস 110 থেকে 10%, যে লাক্সারি কার যেটা হচ্ছে মেন আমাদের হেডলাইন বলতে পারি, বিএমডব্লিউ, মার্সিডিজ, অডি, যেটা আমি ধরুন 1 কোটি টাকায় কিনতাম, এবার হয়তো মেবি আমরা 70-75 লাখ বা 65 লাখের কাছাকাছি সেম জিনিসটাই পাবো। কবে পাবো বলছি, কিছুক্ষণ পর। আয়রন স্টিল 22% থেকে 0%, ফার্মাসিউটিক্যালস 11 থেকে 0, ওয়াইন, ইউরোপিয়ান যে ওয়াইন অনেকে কিনে খায়, কনজিউম করে, 150 থেকে, প্রিমিয়াম রেঞ্জ যেগুলো আছে 20%, অ্যান্ড মিডিয়াম রেঞ্জগুলো আছে 30% থাকবে অনেক, মানে এখানে অলমোস্ট 130% কমলো, এখানে 120% কমলো। স্পিরিটস 150 থেকে 40%, অ্যান্ড বিয়ার 110 থেকে 50%। একটা বছর আগে থেকে এই যে এই মোটর ভেহিকেলসের যে ইউ এর সাথে যে ডিল হবে, একটা বছর আগে থেকে বলা আছে যে এই জিনিসটা হতে চলেছে। এবার কি এফেক্ট পড়বে, 1 বছর আগে যারা যারা রিকল, অনেকের সাথে ফোনে কথা হয়েছে, বা অনেকের সাথে টাটা মোটরস নিয়ে যখন ভয় খাচ্ছিলেন, আমি তখনই বলেছিলাম টাটা মোটরসের আরো বাজে দিন আসতে পারে। কেন, যদি লাক্সারি কার সস্তা হয়, বিকজ তখন বিএমডব্লিউ, মার্সিডিজ ছাড়া আপনি হলেও ধরুন 40 লাখ টাকা অডি পাচ্ছেন, আপনি 30 লাখ দিয়ে টাটা মোটরসের গাড়ি কিনবেন না, আপনি 40 লাখ দিয়ে 10 লাখ টাকা কষ্ট মষ্ট করে অডিটাই কিনবেন নিজের স্টেটাস মেনটেনের জন্য। এটা সবার একটা ব্যক্তিগত মতামত, বাট 90% লোক এটাই করে, আমরা জানি। তো সেই ক্ষেত্রে এইটা 1 বছর আগে বলা হয়েছিল, ট্রেড ডিলটা এখন আজকে হলো। অ্যান্ড যেমনি বলে আসছি যে কেন এপ্রিলের পর থেকে, মার্চের পর থেকে, এপ্রিল মাস থেকে ভালো হতে পারে, কিছু কিছু ট্রেড ডিল হতে পারে, বাজেটটা হয়তো ঠিকঠাক আসলো, নিউট্রাল আসলো, ট্রেড ডিল কিছু হতে পারে, ট্রেড ডিল কিন্তু একটা অলরেডি চলেও গেলো। তার মানে সব ডটস কানেক্ট হচ্ছে আমাদের রিসার্চের, যে হ্যাঁ হয়তো আমাদের
এপ্রিল থেকে বা নতুন বছর থেকে হয়তো মার্কেটটা কিছুদিনের জন্য ভালো হলেও হতে পারে। তো সব ডটস কানেক্ট হচ্ছে, দেখতে পাচ্ছেন? এটাকেই বলে পাওয়ার অফ রিসার্চ। সারাদিন যে মাথা লাগাই এটাকে বলে পাওয়ার অফ রিসার্চ। ভালো রিসার্চ করি আমি 1000 বার বলতে পারি, এখানে কারোর কিছু বলার আই থিঙ্ক নেই। আমাদের রিসার্চ কেমন লাগে নিচে একটু কমেন্ট করে জানাবেন। অ্যাপ্রিসিয়েশন যখন পাই আমাদেরই ভালো লাগে, আরো বেটার রিসার্চ আপনাদেরকে ফ্রি অফ কস্ট এরকম দেওয়ার জন্য। অবশ্যই সব দিতে পারি না, বাট ক্লায়েন্ট ছাড়া সব দিতে পারি না, বাট যেটুকু দিই আই থিঙ্ক সাফিসিয়েন্ট। হোয়াটস দ্য বিগ ডিল? তাহলে বড় জিনিস, বিগ ডিলটা কোথায়? তাহলে ম্যাসিভ ট্যারিফ কাট হয়েছে কার ইম্পোর্ট, যেটা 110 থেকে 40%, যেটা মেন জিনিসগুলো টেক্সটাইল 10 to 12% থেকে 0%। ধরুন বিএমডাব্লিউর দাম যেমনি বললাম 1 কোটি টাকা ছিল, এটা ধরুন এখন 70 lakhs হবে। একটা অডির দাম 50 lakhs ছিল, এটা ধরুন এখন 39 lakhs পাবো বা 35 lakhs পাবো। নিশ্চয়ই আমি 25-30 lakhs দিয়ে আমি ইন্ডিয়ান কার হয়তো কিনবো না। এটার জন্য কারেন্ট ট্রেড ভলিউম দেখুন 135 বিলিয়ন আছে, 11 লাখ প্লাস ক্রোড়। প্রজেক্টেড এক্সপোর্ট বুম করবে $50 বিলিয়ন বাই 2031। মানে আমাদের এক্সপোর্ট যে ইন্ডিয়া থেকে যে ইউরোপেও কিছু কিছু জিনিসগুলো যাবে, যেমনি টেক্সটাইল যেগুলো যাবে, অটো অ্যান্সিলারি যাবে, এই জিনিসগুলো মিলিয়ে আমাদের এক্সপোর্ট যদি আজকে 1 টাকা হয় 2030 বা 5 বছরের মধ্যে এই একটা ট্রেডিংয়ের জন্য 2 টাকা হয়ে যাবে। মানে এক্সপোর্ট দ্বিগুণ হয়ে যাবে, উইচ ইজ ভেরি গুড। আমাদের এই জিনিসটা দরকার। মেক ইন ইন্ডিয়াটা সত্যিকারের ঠিকঠাক দিকে যাচ্ছে দেখতে পাচ্ছি। মেশিন চিপার, ইলেকট্রনিক্স, কেমিক্যালস এগুলো চিপার হবে বিকজ ট্যারিফ সব কটায় কমে গেছে। এক্সপোর্ট বুস্ট হবে, এখানে যে ম্যানুফ্যাকচারিং গুলো হতো সেগুলো ওখানে এক্সপোর্ট, ওখানেও ট্যারিফ রিলিফ পেয়েছে বলে এক্সপোর্ট বুস্ট হবে এখান থেকে। অ্যান্ড ইন্ডিয়ার গ্রোথ স্টোরি বাড়বে, স্টার্ট আপ বাড়বে। স্টার্ট আপ বাড়লে এমএসএমইর অ্যাডভান্টেজ বাড়বে অ্যান্ড প্রফেশনাল মোবিলিটি পাবে। আইটি ফিন্যান্স কোম্পানিগুলো যারা মোবিলিটি চাই ওদের এক্সপেনশনের জন্য, আইটি এখানে চলছে না। ইন্ডিয়া একই মডেলে কাজ করছে, ইউরোপ এক্সপ্যান্ড করতে যায়, অনেক ঝামেলা ছিল ইউরোপ, এবার অনেক কিছু রেগুলেশনস চেঞ্জ হবে, আরো হালকা হয়ে যাবে। এবার ইন্ডাস্ট্রিজ কোন কোন গুলোর উপর আমরা নজর রাখতে পারি? ফার্স্ট অফ অল হচ্ছে টেক্সটাইলের উপর নজর রাখতে পারি। টেক্সটাইলের যে মেন স্টকস গুলো আছে একটু হালকা রিসার্চ করবেন যে ইউরোপে আগে থেকে কোন স্টকস গুলোর উপরে আমরা নজর রাখবো। একদিনে সব আমরা রিসার্চ করতে পারি না, টাইম লাগে, তাই স্টকসের নাম ডিরেক্টলি বলছি না, জাস্ট বলে দিচ্ছি কিভাবে আপনারা রাখতে পারেন নজর। টেক্সটাইল হোক বা ফার্মা হোক, যেগুলো আগে থেকে ইউরোপে কাজ করছে, হয়তো 5%-এর কাজ করছিল, এবারে এটা হওয়ার পর হয়তো 50%-এর কাজ করবে, কিন্তু ওই কোম্পানিগুলো এফেক্ট বেশি হতে পারে বা বুম হতে পারে। কোনো রেকমেন্ডেশন যদিও নেই। জেমস অ্যান্ড জুয়েলারি, আইটি সার্ভিসেস, অটো পার্টস। অটো পার্টস মানে যেগুলো গাড়ির কোম্পানি টাটা মোটরসের মতো সেগুলো বলছি না, যেগুলো পার্টস বানায়, যেমনি মাদারসন সুমি এক্সাম্পল হিসেবে বললাম, যেগুলো ইউরোপে আগে থেকে করছে সেইগুলো। অ্যান্ড কেমিক্যাল ইন্ডাস্ট্রি, এগুলো বুম হতে পারে। কোনটা হিট? আচ্ছা, টেক্সটাইল ইন্ডাস্ট্রিটা সব থেকে বেশি এখানে এফেক্ট হতে পারে, যেটা হচ্ছে ভালোর দিকে, যেটা হচ্ছে নিউ ট্যারিফ রেট 0% বিটিং বাংলাদেশ। এবার যে ইন্ডিয়ার টেক্সটাইল যে বাইরে যে যাবে, তাহলে কোনো তার উপর ট্যারিফ লাগবে না, সস্তা হয়ে যাবে। বাংলাদেশকেও বিট করে দিয়েছে। বাংলাদেশ আমরা জানি কি নাম্বার 1-এ থাকে, নাম্বার 2-এ ভেনিজুয়েলা থাকে। ট্রাম্পের ট্যারিফের পর নাম্বার 1-এ আছে কি বাংলাদেশ, নাম্বার 2-এ ইন্ডিয়া, ভেনিজুয়েলা 3 নম্বরে চলে গেছে। কিন্তু এইটা হওয়ার পরে ইউরোপের ক্ষেত্রে বলছি, নট ইউএস, ইউরোপে যে আমাদের বাংলাদেশ থেকে এত টেক্সটাইল হাব আমরা বলি, এত জামা কাপড় যেত, এই জিনিসটা কিন্তু এবার ইন্ডিয়া থেকে যাওয়ার কথা, বিকজ খুব কম্পিটিটিভ নেচার হয়ে গেছে ইন্ডিয়া এখন, টেক্সটাইল গুলো সস্তা হয়ে গেছে, তো জামা কাপড় ওখানে ইন্ডিয়ার বেশি ইম্পোর্ট হতে পারে। অটো সেক্টর যেমনি বললাম, লোকে বিএমডাব্লিউ কিনতে পারে, মার্সিডিজ কিনতে পারে, বাট নিজেদেরই গাড়ি হয়তো কম কিনবে। ইভি ছাড়া, ইলেকট্রনিক ভেহিকেলস, ইভির যে অনেক এক্সপেনশন হয়েছে, অনেক ক্যাপেক্স দিয়েছে সরকার, অনেক কিছু বেনিফিটস দিয়েছে, ওইটা রাখার জন্য, মেক ইন ইন্ডিয়া রাখার জন্য ইভিতে কিছু করেনি। ইভি ছাড়া পেট্রোল ডিজেলে সস্তা হয়ে গেছে বাইরের বিদেশি লাক্সারি গাড়ি, অ্যান্ড তার জন্য ইন্ডিয়ান কার্স গুলো যেগুলো লাক্সারি সেগমেন্টে পড়ে ওগুলো মার খেতে পারে। আর এগ্রিকালচারাল যেটা ফার্মার্সদের আছে, ফার্মার্সদের প্রোটেক্ট করেছে ডিলের মধ্যে, এটা এক্সক্লুড করা হয়েছে, ফার্মার্সদের কিছু দেয়নি। তো এর মধ্যে থেকে আমি কি বেস্ট পেলাম, কি মাথায় রাখা উচিত, 2-3টে স্লাইডে বুঝিয়ে দিচ্ছি। 97% অফ দ্য ইম্পোর্ট ডিউটি রিডিউস হয়েছে। 97% ইউরোপ যে এক্সপোর্ট করে, ইন্ডিয়া যে আমরা গ্রহণ করে, 97% জিনিসের সস্তা হয়েছে, রিডিউস হয়েছে। বিএমডাব্লিউ বা অডি হাফ প্রাইসে অ্যাপ্রক্সিমেটলি আমরা পেতে চলেছি। ওয়াইন বা বিয়ার আমরা সস্তা পেতে চলেছি। ফুডস 0% ট্যারিফ, খাবার দাবার যে বাইরে থেকে আসে সেগুলো আমরা, ওই কোম্পানিগুলো যে ফুড চেন চালায় সেই জিনিসগুলো আমাদের সস্তা পেতে চলেছি। টেক্সটাইল বা আইটি আমরা আমাদের ইউতে দ্বিগুণ 2x পেসে গ্রো করবে ওখানে। আজকে যদি একটা জামা এখান থেকে আমাদের এক্সপোর্ট হয়, তাহলে 2টো জামা যাবে।
আইটির যদি 1 টাকার প্রজেক্ট যায় ওখানে 2 টাকার প্রজেক্ট হতে পারে আনেওয়ালে দিনে। 1.4 বিলিয়ন জব অপরচুনিটি নতুন ইন্ডিয়াতে ক্রিয়েট হবে, উইচ ইজ ভেরি গুড। লোকে চাকরি পাবে। ইউরোপিয়ান ইউনিয়ন অলরেডি 11 লাখ কোটি টাকা ইন্ডিয়াতে ইনভেস্ট করে বসে আছে। এটা বেশি ফায়দা হবে বিকজ ফার্স্ট থেকেই যে সেট আপ করবে এরকম না, আগে থেকে সেট আপ বানানো আছে, জাস্ট একটু পলিশ করতে হবে জিনিসগুলোকে নিয়ে। অল বিকজ অফ ট্রাম্পের ট্যারিফ। এই ট্রাম্পের ট্যারিফের জন্যই জিনিসটা হয়েছে, না হলে আগে হতো না। কেন ট্রাম্প এত ঝামেলা করেছে? আমরা অল্টারনেটিভস দেখছি এখন। কেন দেখছি? একটু জিওপলিটিক্যালের ব্যাপারে হালকা চলে যাব, বেশি ডিসকাস করতে পারবো না এখন, টাইম নেই। ইউ কুড হ্যাভ ডান উইথ চায়না, মানে এটা ইন্ডিয়া ছেড়ে চায়নার সাথেও তো করতে পারতো। ওদিকে ট্রাম্পের ডিরেক্ট কম্পিটিটর হচ্ছে চায়না রাশিয়া, তো চায়নার সাথে ইউ করতে পারতো, বাট না, ইন্ডিয়াকে গ্লোবাল ম্যানুফ্যাকচারিং হাব বা ইন্ডিয়ার ফিউচারের পোটেনশিয়াল জানে। বারবার বলছি, ইউএস পড়বে, ইন্ডিয়া এখন ইমার্জিং মার্কেটস বাড়বে সামনের 10টা বছর, ডিকেট যদি আমি বলি, স্টক মার্কেটের কথা বলছি না, আমি ইকোনমির কথা বলছি। তো ওই জন্য ইকোনমি বাড়বে যেহেতু, তো ইন্ডিয়াকে এত ভালো একটা এক্সপেনশনের মৌকা দিয়েছে যে চায়নাকেও দেয়নি। চায়নাকে ছেড়ে, অল্টারনেটিভ ছেড়ে ইন্ডিয়ার উপর দিয়েছে। তার মানে কতটা ইন্ডিয়ার উপর ভালো আস্থা রাখে ইউ, অ্যান্ড ফিউচারটা ওরা বুঝতে পারছে। ইউএস এর সাথে কেউ ফাইট করতে পারবে না, জানে। যতই ট্রাম্প লাগাক, মানমানি করছে নিজের থেকে, এই করবো ওই করবো সেই করবো করছেও, তাই জন্য ইউএস এর সাথে কেউ ফাইট করতে পারবে না। ইম্পসিবল টু উইন, নিউক্লিয়ার অ্যাটাক ফ্যাটাক কিচ্ছু করতে পারবে না। তাই জন্য সিক্রেটলি, যেমনি আগে রোমের সাথে হয়েছে, রোম যেমনি ইউএস এর মতো ছিল কিছু ডিকেডস আগে, সেরকমই সিক্রেটলি ফাইন্ডিং অল্টারনেটিভ। আস্তে আস্তে ইন্ডিয়া সব এক জায়গাতে কিছু কিছু অল্টারনেটিভ খোঁজার চেষ্টা করছে। লুকিয়ে লুকিয়ে রাশিয়ার থেকে তেল নেওয়ার চেষ্টা করতে এখন খুললাই ভাবে রাশিয়ার থেকে তেল নিয়ে হয়তো বেচবে ইউরোপিয়ান ইউনিয়নকে। কিভাবে সবাই অল্টারনেটিভস খোঁজার চেষ্টা করছে, ইউরোপের সাথে কেউ, ইউএস এর সাথে কেউ লড়ছে না, পারবে না লড়ে। তাই জন্য কানাডা, দেখুন কানাডা সাইন করেছে বেইজিং এর সাথে 8 বছর পরে, চায়নাতে গিয়ে, বেইজিং মানে চায়নাতে গিয়ে সাইন করেছে কানাডা। কানাডা কি নর্থ আমেরিকার একটা কান্ট্রি। ইন্ডিয়া ইউ ট্রেড ডিল নতুন হলো 20 বছর, 19 বছর, তো আমি অ্যাপ্রক্স 20 বছর লিখেছি, 20 বছর অলমোস্ট পরে এটা ট্রেড ডিল হলো। ব্রিক্স নতুন কারেন্সি তৈরি করতে চলেছে ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না আর সাউথ আফ্রিকা। ব্রিক্স নতুন কারেন্সি তৈরি করতে চলেছেন। ব্রিক্সে হয়তো আরো কিছু অ্যাড হতে পারে কান্ট্রি, অ্যান্ড এইটাই হয়তো ডি ডলারাইজেশন এফেক্ট এখান থেকে স্টার্ট হলো এই ডিলের পর। ব্রিক্স কারেন্সি যদি ঠিকঠাক হয়ে যায়, অলরেডি গোল্ড সিলভার তো বাড়ছেই, এটা কিন্তু ডি ডলারাইজেশন এফেক্ট এখন শুরু হয়নি, বাট এটা ফার্স্ট স্টেপ, প্রথম নিউজ, এটা দিয়ে হয়তো আমার মতে শুরু হলো, আমাদের রিসার্চ যা বলে। ডি ডলারাইজেশন শুরু কোনো না কোনো জায়গা থেকে শুরু হবে, সেটা হচ্ছে এখান থেকেই হয়তো শুরু হলো। কোয়েশ্চেনে যাওয়ার আগে এবারে আমি বলি যে এই জিনিসটা কি এখনই লাগু হলো, এখনই কি তাহলে ইনভেস্ট করবো? দি অ্যান্সার ইজ না। আমরা ফার্স্টে দেখবেন অতটা বেশি আমরা পজিটিভ নিউজ মানে মার্কেট দেয়নি, যদিও স্মল ক্যাপ অলমোস্ট আজকে 1.5 to 2% আপ ছিল। স্মল ক্যাপ বেশি আপ হয়েছে বিকজ স্মলার কোম্পানিজ বেশি এফেক্ট হবে, এমএসএমইর মধ্যে পড়ে ওগুলো। অ্যান্ড মিড ক্যাপ কম, নিফটি কম, প্লাসেই ছিল, বাট অতটা প্লাস দেখা যায় যেটা এক্সপেক্টেড ছিল। কেন? ট্রাম্প কখন কি বলে দেয়, কখন কি টুইট করে দেয়, ট্রাম্পের ভয়, বিকজ ট্রাম্প তো চুপ থাকবে না, ও ইগোইস্টিক পার্সন, কিছু না কিছু বলবে। বারবার বলছি, আর 2 মাস আছে, ফেব্রুয়ারি বাজেট ফাজেট আছে, ফেব্রুয়ারি আর মার্চ, ট্রাম্প যা বলবে এর মধ্যেই হবে। অ্যান্ড ভোলাটাইল, আবার একটু ধরুন আপ গেল মার্কেট, আবার ট্রাম্পের জন্য কিছু ডাউন গেল, আপ গেল ডাউন গেল, এই হতে থাকবে। আমার মতে মার্চের পরে মার্কেট আবার ঠিকঠাক হবে, আরো কিছু ট্রেড ডিল বা সব ঠিকঠাক, বাজেটটা ঠিকঠাক মোটামুটি নিউট্রাল হয়ে আলটিমেট ঠিক হবে। তারপরে হয়তো ট্রাম্পের সাথে ঠিকঠাক কিছু ট্রেড ডিল অল্প কিছু হয়ে গেল, ট্রাম্প দেখছে আমার ডিডলারাইজেশন শুরু হচ্ছে, কিছু অন্তত একটু বাঁচাই, এরকম হয়ে গেল। তো সেই জিনিসগুলো আর কি শুরু হতে পারে। আর 2 মাসের অপেক্ষা, একটু হয়তো বাজারে যন্ত্রণা আপ ডাউন ফেস করতে পারি, ঠিক আছে, অ্যান্ড শর্ট টার্মের জন্য আর কি। অ্যান্ড এই যে জিনিসটা আছে, এইটা এখন 5 থেকে 6 মাস, 5 to 6 মান্থসে এখন কি থাকবে, 5 to 6 মান্থস এখন লিগাল স্ক্রাবিং এর মধ্যে থাকবে, সবকিছু দেখা হবে, সবকিছু লিগাল অ্যামিনিটিস সবকিছু চেক করা হবে। তারপরে মোটামুটি আমরা ধরতে পারি 2027, কবে 2027 ফার্স্ট থেকে, প্রথম থেকেই আমরা হয়তো এটার এফেক্ট সবকিছু যেগুলো দেখালাম, এগুলো ট্যারিফের এফেক্ট গুলো স্টার্ট করতে পারি। অ্যান্ড এফেক্টটা সব থেকে মানে ব্রডেন্ড হবে হচ্ছে 4 থেকে 5 বছর পরে, তখন সবকিছু একদম সেটেল আউট হয়ে যাবে। তো এটা শুরু হতে মোটামুটি 6 থেকে 8 মাস তখন সময় লাগবেই। ইনস্ট্যান্ট যে কিছু হবে কিছু না, ইকোনমির জন্য ভালো, সবকিছু স্টক মার্কেটের সাথে গোলাবেন না, বাট হ্যাঁ ইন্ডিয়ান ইকোনমি ভালো হলে তবেই তো স্টক মার্কেট গ্রো করবে লং টার্মে। যাই রিসেশন আসুক বা কিছু আসুক, এইগুলোর থেকে বুঝতে পারছি রিসেশন আসলে আসবে, শর্ট টার্মে ক্র্যাশ হবে, লং টার্মে ইন্ডিয়ান মার্কেট বাড়বে, বাট তাও রিসেশনটা ধরতে হবে। নেক্সট কিছু কোয়েশ্চেনের দিকে যাব।
আমাদের এই ছোট্ট রিসার্চ একদিনের মধ্যে কেমন লাগলো, ডিটেলসে যদি অ্যানালিস চাই আপনি গোল্ড সিলভারের উপর কি এফেক্ট পড়তে পারে, বা আপনার এইটারই ডিটেল কিছু রিসার্চ চাই অন্য কোনো ভিডিও টপিকের উপর, ডলারাইজেশনের উপর, বা এটার জন্য কোন কোন শেয়ার এফেক্ট পড়তে পারে, বা নেক্সট দিন বাজেটের জন্য কি হতে পারে, নিচে কমেন্ট করবেন, কমেন্ট আমরা পড়তে থাকি, যেটা ডিমান্ড থাকে সেটার সাপ্লাই আপনি ভিডিও ফরম্যাটে পেয়ে যাবেন। একজন কোয়েশ্চেন করেছে, আমি ডিপোজিট করছি 57,000 পার মান্থ এসআইপিতে ডিফারেন্ট ফান্ডে একটা ডিফারেন্ট ডিস্ট্রিবিউটারের কাছে 6 বছরের জন্য করব, কত এক্সপেক্ট করতে পারি, আমার ডিসিশনটা ঠিক কিনা। এটা আমি তো বলতে পারি না যে সে কি ফান্ড দিয়েছে, তাকে কি গোল বলেছেন, সেই গোল হিসেবে বুঝে আপনাকে বলছে কিনা, অ্যান্ড আপনাকে ঠিকঠাক মার্কেট পড়ার আগে ঠিকঠাক বলে কিনা, অ্যান্ড ঠিকঠাক পরিচালনা করে কিনা, সুইচিং ফুইচিং করে কিনা। যদি সব ঠিকঠাক করে তাহলে ওয়েল অ্যান্ড গুড, সেই বলতে পারবে আপনার ফান্ড সিলেকশনের উপর ঠিকঠাক সবকিছু হচ্ছে কিনা। আর যদি না বলে তাহলে আপনার আনসার্টেনিতে ভুগছেন যে 6 বছর পর কি হবে, আপনি নিজেই জানেন না, সেও জানে না, তাহলে আপনি ডিস্ট্রিবিউটার চেঞ্জও করতে পারেন, কারো সিরিয়াস কারোর কাছে আমাদের মতো অন্য কেউ থাকলে করতে পারেন, বা আমাদের নিচে নাম্বার দেওয়া আছে ফোন করে করতে পারেন। জাস্ট বলে দিলাম আপনার ভালোর জন্য, যাতে 6টা বছর নষ্ট না হয়। কারণ আমি সামনে থেকে দেখতে পাচ্ছি আমি কারো হেল্প করতে পারবো, তো করতে পারলে আমি তা বলেই দেবো না আমারটা। মার্কেটের সিচুয়েশন খুব খারাপ, পুরো ফেসে আছি, প্লিজ হেল্প ভাই। এখানে যে এক্সিস্টিং ইনভেস্টমেন্ট আছে সেগুলো নিয়ে আমরা কিছু বলতে পারি না, ফেসে থাকলে কিছু করার থাকবে না, বিকজ ফাঁসার আগে আপনার হেল্পটা নেওয়া দরকার ছিল, তার আগে আপনি নেননি, এখন ফেসে গেছেন বলে লিখছেন, বাজেভাবে নেবেন না। বাট নতুনভাবে এর পরের বার থেকে যেন নেক্সট টাইম ভুল না হয়, এটার জন্য আমাদেরকে কন্ট্যাক্ট করতে পারেন নিচে দেওয়া নাম্বারের জন্য, যে কোনো দিন রাত 8টা থেকে 10টার মধ্যে ফোন করলে আমাদের পেয়ে যাবেন। 10 লাখ টাকা এসডব্লিউপি করলে 4 থেকে 5 হাজার টাকা মাসে পাওয়া যেতে পারে, তাহলে আমি আপনাকে ব্যবসায়িক কোচ হিসেবে চাই বা ফিনান্সিয়াল অ্যাডভাইজার হিসেবে চাই। ধন্যবাদ রাজ ভাই। একদম 10 লাখ টাকার উপর 4 থেকে 5 হাজার কেন, 7 সাড়ে 7 হাজার অব্দি নেওয়া যেতে পারে। যদি 4-5 হাজার টাকা দরকার হয় তাহলে এরকম দেখতে হবে, 10 লাখ টাকাটা ক্যাপিটালটা যেন 8 থেকে 10 বছরে দ্বিগুণ হয়। অবশ্যই রিসেশন মার্কেট ক্র্যাশের আগে ক্র্যাশটা ধরতে হবে, তখন ডেট ফান্ডে সুইচ করতে হবে বা কমোডিটি ফান্ডে সুইচ করতে হবে, তবে 10 লাখ টাকার ভ্যালুও কমবে না, নাহলে এসডব্লিউপির ভ্যালুটা কমে যাবে। ঠিক আছে, আর আপনি 4 থেকে 5 হাজার টাকা এখান থেকে নিতেই পারেন। আর একটা জিনিস হতে পারে, 10 লাখ টাকার উপর আমাদের কাছে সরকারি বন্ড আছে, বন্ডে আপনি অ্যাপ্রক্স 9 হাজার টাকা মাসে পেতে পারেন। ওখান থেকে 5 হাজার টাকা দরকার পড়লে 5 হাজার টাকা নিয়ে নিন, আর একটা 4 হাজার টাকার ফান্ড এক্সট্রা করুন। এই 4 হাজার টাকার একটা এসআইপি চালিয়ে দিন, দেখবেন এই 4 হাজার টাকার এসআইপিটাই 10 বছর পরে কিছু না হলেও আরো অ্যাপ্রক্সিমেটলি ধরে রাখুন ইফ নট 10 লাখের কাছে হয়ে গেছে, 10 লাখ বা 8 লাখের কাছে অ্যাপ্রক্সিমেটলি হয়ে গেছে 4 হাজার টাকার এসআইপিটা 10 বছর। তাহলে দেখুন 10-এর সাথে 8 আপনি অ্যাড করুন, সে অলমোস্ট ডবলের কাছেই হলো এটা নেওয়ার পরেই। ঠিক আছে, তো এই ফর্মেটে আমরা যেতে পারি। এখানে 10 লাখ টাকাটা পুরো প্রোটেক্টেড, বিকজ বন্ডে ইনভেস্ট হচ্ছে, সরকারি বন্ড। আগেন বন্ডগুলো ঠিকঠাক করে নিতে হবে, বন্ডের ইন্টারেস্ট আমাদের কাছে 10.5% অব্দি আছে, অ্যান্ড র্যান্ডামলি এখন নিলে হবে না, যে কোনো সময় তোলা যায় সেরকম বন্ডই নিতে পারে, বাই চান্স যদি এমার্জেন্সি পড়লো একদিন টাকা কমবে না বাড়বেও না সেরকম ভাবে। ভুলভাল বন্ড নেবেন না, বন্ড ডিফল্ট হওয়ার চান্স থাকে। একজন লিখেছে লাস্ট কোয়েশ্চেন, রেডি থাকুন আপনার খোঁজ পাওয়া যাবে না আর কয়দিন। মানি ম্যানেজমেন্ট করি, লোকের টাকা ম্যানেজমেন্ট করি, ওই জন্য অনেকে লিখেছে। রোজ ভ্যালি সাউদার্ন আলাদা অনেকে ঠকে যায়, আপনাদের কোনো দোষ নেই, বাট অনেকে লিখেছে যে আমরা হয়তো যারা ল্যাক অফ নলেজ, যারা একটু পড়াশোনা হয়তো কম জানে বা ফিনান্স হয়তো কম জানে, তারা অনেকেই আমাকে ভাবে যে আমি হয়তো লোকের টাকা ব্যাংকে নিই বা আমাদের কোম্পানির ফান্ডে নিয়ে আমরা ম্যানেজ করি, আর ফিনান্সিয়াল অ্যাডভাইজারদের ভাবে হচ্ছে আমরা চিট ফান্ড ম্যানেজ করি। হ্যাঁ, 1 লাখে একজন এরকম বলে। তো আমি এতটাই সাহসী যে আমি কমেন্টটা আমি তাহলে ডিলিট করে দিতাম যদি এরকমই হতো। আমি আপনার কমেন্টটাই নিলাম ক্ল্যারিটি পুরো দেওয়ার জন্য সবার কাছে। ফার্স্ট অফ অল জাস্ট বলে দিই, রেডি আমি আছি 4-5 হাজার জনকে 1 কোটি টাকা পৌঁছে দেওয়ার জন্য আনে বলে 10 থেকে 20 বছরে। যার হওয়ার দরকার নেই সেরকম কমেন্ট করুন, আলটিমেট কিছুই লাভের লাভ হবে না, নাম্বার 1। নাম্বার 2, আপনার খোঁজ পাওয়া যাবে না আর কয়দিন। চিট ফান্ড যদি করতাম তবে ঠিক আছে, বাট করি না। ফিনান্সিয়াল অ্যাডভাইজার, এখানে লাইসেন্স নাম্বার চেক করুন, পড়াশোনা করে সবকিছু লাইসেন্স নিতে হয়। শুধু মিউচুয়াল ফান্ড না, বন্ড, ডিবেঞ্চার, এমএলডি, এনসিডি, লিস্টেড স্টকস, আনলিস্টেড স্টকস, এআইএফ, পিএমএস সবকিছুর কাজ আমরা করে থাকি। ইভেন সামনে এসছে এসআইএফ এর করে রাখি। জাস্ট অ্যাসোসিয়েশন অফ মিউচুয়াল ফান্ডস ইন ইন্ডিয়া, এমফি, এখানে গিয়ে জাস্ট মিউচুয়াল ফান্ডের জন্য হালকা বলে রাখছি 300613 সার্চ করবেন, আমার নাম, আমার অ্যাড্রেস সব কিছু চলে আসবে, লাইসেন্স নাম্বার সব কিছু চলে আসবে। এটা সেবির আন্ডারেই পড়ে কিন্তু। ঠিক আছে, অ্যান্ড বাকি আপনার যদি এটা ভাবার হয়, আমি চেঞ্জ করতে পারবো না বলে আপনি ভাবতে পারেন, একটা জিনিস ক্ল্যারিটি দেওয়ার কর্তব্য আমার, কোনো টাকা আমরা ব্যাংকে
নিই না, কোনো ফিস হিসেবেও নিই না, কিছু হিসাবেই নিই না। কোনো টাকা আমরা লোকের হয়ে ইনভেস্টমেন্ট করাই না। ইনভেস্টমেন্ট যায় ধরুন এসবিআই ফান্ড সিলেক্ট করেছি এসবিআই এর কাছে, তো এসবিআই এর কাছেই টাকাটা থাকলো, কাল আমি থাকি না থাকি, মারা যায় কি, অন্য জায়গায় চলে যায় কি, রিটায়ারমেন্ট নিয়ে নিই, যতদিন আছি হেল্প করতে পারবো। আর না হলে টাকাটা না থাকলে এসবিআই এর কাছেই আছে, নিপনের কাছেই আছে, নাহলে টাকাটা বাড়বে কি করে ফান্ডে না গেলে। তো ওই জন্য ওদের কাছে আছে, কারোর কোনো টেনশন নেই। উল্টে এমনিও থাকতো এসবিআই এর কাছে, ডিরেক্ট প্ল্যাটফর্ম দিয়ে করতো কি ব্যাংক থেকে করতো, এসবিআই ফান্ড নিপনের ফান্ড ওখানেই থাকতো সেম, ওই ফান্ড আমি দিতাম, এদিকে দিত, উল্টে রিসার্চ পেতো না। যতদিন আমি আছি হেল্প করার জন্য ততদিন রিসার্চ পেয়ে যাচ্ছে। লোকের গোল কেউ 40-50 বছর আসে না, স্টেপ বাই স্টেপ আসে, 10-15 বছরের গোল নিয়ে আসে ম্যাক্সিমাম। 10-15 বছর হেল্প করে যদি আমি 4-5 হাজার জনকে 1 কোটি টাকা অব্দি পৌঁছে দিতে পারি, ওয়েল অ্যান্ড গুড। অনেকের ভাগ্য নক্ষত্র খারাপ হয়, অনেকের তাড়াতাড়ি ছোট টাকা যাদের আছে তারা তাড়াতাড়ি বড় হতে চায়, তারা আবার 1-2% ইনভেস্ট করার পরের দিনই ডাউন হলে লস দেখতে পারে না, বা 1 বছরে 5-7% মার্কেট বাড়েনি বলে অনলি 2-4% রিটার্ন আছে বলে দেখতে পারে না, তাদের কাছে পেশেন্স নেই, বিকজ ছোট টাকা। দ্যাট ইজ দ্য রিজন ওয়াই অনেকে বেরিয়েও যায়। ভাববেন এটা আপনার দোষ না, আপনার ভাগ্যের দোষ, যে আপনার ভাগ্য কোনোদিনই চাই না যেটা ভালো ফিনান্সিয়াল অ্যাডভাইসার নেওয়ার পরে যারা বেরিয়ে যায়, 2-1 জন বেরিয়ে যায়, তো তারা কোনোদিন হয়তো হলে ভালো, বাট হওয়ার থাকে না। যেমনি আপনার কমেন্ট থেকে আমি বুঝতে পারছি, একটু এডুকেট নিজেকে করলে তো কোনো প্রবলেম নেই, একটু নিজেকে এডুকেট করার চেষ্টা করুন, কোনো হার্ম নেই। আমি যেমনি আপনাকে এডুকেট করার চেষ্টা করলাম, ভালোভাবে নিন, টেক ইট পজিটিভলি, একটুখানি ফিনান্সিয়াল অ্যাডভাইজারদের কাজ কি হয় এই জিনিসটা শিখুন, শিখে নিজের ছেলে মেয়েকেও বানান, আমার মতো বানান, আমাকে দেখান আমার মতো বানান, তবে না জিনিসটা আপনিও একটা সময় নিজের ছেলে মেয়ের উপর প্রাউড হবেন। আর নিজের ছেলে মেয়ের বয়সী কোনো ছেলে মেয়েকে ছেলে মেয়ের থেকে শিখতে হবে না, এরকম বলতে হবে না, ভুলভাল জিনিস বলতে হবে না, ঠিকঠাক জিনিস হলে অবশ্যই আমি হয়তো ঠিক হলে জিনিসটা কমেন্টে ডিলিটই করে দিতে পারতাম, সামনাসামনি আপনাকে অ্যান্সার দিতাম না। এনিওয়েজ, আপনাদের দোষ না, এটা বেঙ্গলি কমিউনিটির দোষ যে সবকিছু মিউচুয়াল ফান্ডকেও এখন লোকে চিট ফান্ড ভাবে। 2-1 জন আমরা চেষ্টা করেছি অনেক চেঞ্জ করার জিনিসটাকে, আরো আস্তে আস্তে টাইম লাগবে চেঞ্জ হতে। তাই আই থিঙ্ক ভিডিওটা ভালো লাগলো আপনাদের, অ্যান্ড নিচে কমেন্ট করবেন আপনাদের কোনো স্টক রিলেটেড কোয়েশ্চেন হলে, বা আপনার বাজেট রিলেটেড কোয়েশ্চেন হলে, বা এমএফ রিলেটেড কোয়েশ্চেন হলে, এনিথিং, বন্ড রিলেটেড কোয়েশ্চেন হলে, এনিথিং, রাত 8টা থেকে 10টার মধ্যে রবিবার ছাড়া ফোন করতে পারেন। অ্যান্ড আমার নাম্বার 7003684863, অফলাইনে বা অনলাইনে কনসাল্ট করে অ্যাকাউন্ট এঞ্জেলদের অ্যাকাউন্ট খুলে স্টার্ট করতে পারেন আপনার ইনভেস্টমেন্ট জার্নি। যদি অন্য কোনো জায়গায় থাকে বা ব্যাংকে থাকে, কোনো রিসার্চ পাচ্ছেন না, ভয় লাগছে এবার কি করবো, টাকা কিছুই গ্রো হচ্ছে না, অ্যাটলিস্ট সামনে রাত 11টার সময় ফোন করে মার্কেটের ব্যাপারে ডিসকাস করার মতো কাউকে পাচ্ছেন না, জিনিসটাকে কোনো কিছু সেল না করে, ট্যাক্স না দিয়ে আপনি সুইচ করে নিন আমাদের কাছে, তারপরে আমরা জিনিসটাকে পরিচালনা করা স্টার্ট করবো। আরেকটা নাম্বার দেওয়া আছে এদিকে 6289541836, কৌশিক পলের নাম্বার, সেটাতেও একই ব্যাপার। আজকের জন্য এইটুকুই রাখছি, থ্যাংক ইউ সো মাচ সবাইকে, কিপ ইনভেস্টিং, কিপ ট্রেডিং।